এরকম একজন গণহত্যাকারী ব্যক্তিকে আমরা ধন্যবাদ জানাইতে পারি না। সরকারি দলের লোকদের বক্তব্য শুনলে মনে হয় দেশে আর কোনো সমস্যা হলো বিরোধী দল। জুলাই বিপ্লবে অনেকেই অনেক কথা বলেছেন। জুলাই বিপ্লবের বা জুলাই অভ্যুত্থানের একক দাবিদার আমরা কোনো সময় ছিলাম না। আমাদের নেতা, বিরোধী দলীয় নেতাও কোনো সময় বলে নাই যে এটা শুধু আমরাই করেছি। মাননীয় স্পিকার, আমি শুরুতেই রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ দিতে পারছি না এই কারণেই যে রাষ্ট্রপতি গত গণহত্যার সাথে সরাসরি জড়িত। উনি শেখ হাসিনার কোনো কাজকেই অপছন্দও করেন নাই, নিষেধও করেন নাই, বরং তার সকল কাজকে তিনি নির্বিঘ্নে সহযোগিতা করে গিয়েছেন। কাজেই এরকম একজন গণহত্যাকারী ব্যক্তিকে আমরা ধন্যবাদ জানাইতে পারি না। এই চপ্পু সাহেবের মধ্যে কি মধু আছে আমি জানি না। সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রীর বিরুদ্ধে যে মামলা হয়েছিল, যেটা শেখ হাসিনা পদত্যাগের আগ পর্যন্ত বলে গেছেন এতিমের টাকার কথা, এই মামলার তদন্ত কমিশনার ছিলেন হলো চপ্পু সাহেব, তখন দুর্নীতি দমন কমিশনের। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। কাজেই আমরা জানি না ওনার ব্যাপারে এত দুর্বলতা কেন। তবে বিএনপি তো পারে। বিএনপির এক সময়ের মহাসচিব বি চৌধুরীকে রাষ্ট্রপতি থেকে সরাই দিতে সময় লাগে নাই, নতুন রাষ্ট্রপতি হয়েছে। বহু লোক বিএনপিতে আছে যারা রাষ্ট্রপতি হওয়ার মতো লোক, কিন্তু এরকম একজন বিতর্কিত ব্যক্তিকে কেন রাষ্ট্রপতি রাখছে এটা বিএনপি ভালো বলতে পারবেন। মাননীয় স্পিকার, সরকারি দলের বক্তব্যতে আমরা শুনছি, আমরা শুরুর থেকেই লক্ষ্য করছি দেশে আর কোনো সমস্যা নাই। সরকারি দলের লোকদের বক্তব্য শুনলে মনে হয় দেশে আর কোনো সমস্যা হলো বিরোধী দল। এবং উঠার পর থেকেই দেখি বিরোধী দলের ব্যাপারে, বিরোধী দলের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হচ্ছে। আমাদের নেতা আজহারুল ইসলাম সাহেব আগে বলে গেছেন 91 সালে বিএনপি যখন সরকার গঠন করতে পারছিলেন না, সরকার গঠন করার মতো আসন পাননি, তখন জামাত নিঃস্বার্থভাবে বিএনপিকে সরকার গঠনের সমর্থন দিয়েছে। এটা কি বিএনপির কৃতজ্ঞতা স্বীকার করা উচিত নয়? আমরা 97 সাল থেকে একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, একসাথে সরকার গঠন, এইভাবে আন্দোলন হয়েছে, নির্বাচন হয়েছে, সরকার গঠন হয়েছে। সেই সরকারে জামাত ইসলামীর মন্ত্রী ছিল 2 জন। এটা জামাত এবং বিএনপির মধ্যে যে একটা সেতুবন্ধন ছিল এটাই তো বোঝা যায়। কিন্তু এরপর থেকে জুলাই বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত আমরা তো প্রায় একসাথেই ছিলাম। তখন তো কেউ সমস্যার কথা বলেন নাই। এবং বলা যায় এই স্বৈরাচারী আমলে এইখানে আমরা যারা আছি অনেকেই বলেছেন, আমাদের সরকারি দলের বন্ধুরা বলেছেন, আমাদের বিরোধী দলের বন্ধুরা বলেছেন যে আমরা এখানে জুলুম নির্যাতনের শিকার হই নাই, এরকম লোকের সংখ্যা খুবই কম পাওয়া যাবে। যেমন আমি এবং আমার পরিবার ফ্যাসিবাদের আমলে জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমাকে 2 পায়ে লোহার বেড়ি, কোমরে লোহার বেড়ি, 2 হাতে হ্যান্ডকাপ পরিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন কারাগারে ঘুরানো হতো। এরপরে আমি প্রায় 45 দিন আমাকে রিমান্ডে রাখা হয়েছিল। এরপরে আমার বড় ছেলে, তখন 16 সালের কথা, এসএসসি পরীক্ষার হল থেকে নিয়ে তাকে গুম করে দেওয়া হয়েছিল। তার 2টা চোখের রেটিনার পর্দা জুলুম নির্যাতন চালিয়ে ছিঁড়ে ফেলানো হয়েছে। তো এই জুলুম নির্যাতন শিকার তো আমরা সবাই হয়েছি। কিন্তু এত তাড়াতাড়ি এই নির্বাচনের পরেই আমরা জামাত এত খারাপ হয়ে গেলাম যে এখন বাংলাদেশে কোনো জিনিসপত্রের ঊর্ধ্বগতির কোনো কথা নাই, তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এ ব্যাপারে কোনো বক্তব্য নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে সারা দেশে, এ ব্যাপারে সরকারি দলের কোনো বক্তব্য নাই। বক্তব্য হলো জামাত ইসলামী। এরপরে জুলাই বিপ্লবে অনেকেই অনেক কথা বলেছেন। জুলাই বিপ্লবের বা জুলাই অভ্যুত্থানের একক দাবিদার আমরা কোনো সময় ছিলাম না। আমাদের নেতা, বিরোধী দলীয় নেতাও কোনো সময় বলে নাই যে এটা শুধু আমরাই করেছি। কিন্তু আপনারা নিজেরা বলেন কেন যে আমরা এটা বলছি? আমরা তো বলি নাই কোনো সময় যে এটা আমরা নিজেরা করছি। তার কারণে এই আন্দোলনের সাথে সবাই জড়িত। তবে এটা তো সঠিক, ছাত্ররাই তো আন্দোলন শুরু করেছে এবং ছাত্রদের নেতৃত্বেই আন্দোলনের সমাপ্তি হয়েছে। কাজেই এই আন্দোলনে আমাদের নেতা, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব ছাত্রদেরকেও গাইড করেছেন, জামাতকেও গাইড করেছেন। উনি আন্দোলন ওনার জায়গা থেকে যেভাবে গাইড করার দরকার সেভাবে গাইড করেছেন, বিএনপিও গাইড করেছেন, সবাই গাইড করেছেন।
এবং যার সবাই মিলে যার জায়গা থেকে আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে।